আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তিনটা বিষয় নিয়ে কথা বলবো, যে তিনটা বিষয়ের উপর এ পর্যন্ত মার্কিন আধিপত্যবাদ নিরঙ্কুশভাবে অব্যাহত ছিল, কিন্তু এখন সেই আধিপত্যবাদ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর্যায়ে। এই তিনটা সেক্টর হচ্ছে, একটা হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি, আর একটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তেল ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অর্থ ব্যবস্থাপনা বা ব্যাংকিং সেক্টর। যে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো মধ্যপ্রাচ্যে লেনদেন করে থাকে, সেই ব্যাংকগুলোর সদর দপ্তর দুবাই বা আরব আমিরাতে, ম্যাক্সিমাম সবগুলোই, প্রায় দুই একটা হয়তো সৌদি আরবে থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাংকের সদর দপ্তরগুলো, আঞ্চলিক সদর দপ্তরগুলো সবগুলোই এখন মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিতে চাচ্ছে। এবং এই ব্যাংকগুলোতে যারা কর্মরত তারা কেউ আর চাকরি অব্যাহত রাখতে চাচ্ছে না, তাদের পরিবার রাখতে চাচ্ছে না। দর্শক মণ্ডলী, এই যে তিনটা সেক্টর আমেরিকানদের বা মার্কিনীদের একচ্ছত্র আধিপত্য ছিল, এই তিনটা সেক্টরই এখন নাজুক অবস্থায়। দর্শক মণ্ডলী, আমেরিকা এই তিনটা সেক্টর এর উপর আধিপত্য বজায় রাখার জন্য কি কি করতেছে বা কি কি করার চিন্তা করতেছে, এবং আদৌ কি সেটা সম্ভব কিনা, সেগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা, এই বিষয়গুলো আজকে তুলে নিয়ে আসবো। এবং এরপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে এই মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যবাদ অক্ষুণ্ণ থাকবে কি থাকবে না ইন ফিউচার, ভবিষ্যতে, এই যুদ্ধকে কেন্দ্র করে। দর্শক মণ্ডলী, আমরা ঘাঁটিগুলোর অবস্থা জানি। ঘাঁটিগুলো ব্যবহার অনুপযুক্ত অলরেডি হয়ে গেছে। এই মুহূর্তে যদি যুদ্ধ থেমে যায়, তারপরেও এই ঘাঁটিগুলোকে রিবিল্ড করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘাঁটিগুলো আর এই দেশগুলো অব্যাহত রাখবে কিনা, আদৌ মার্কিন ঘাঁটির প্রয়োজনীয়তা তাদের কাছে থাকবে কিনা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর থাকলেও কথা হচ্ছে যে এখানে যদি ইরানের কন্ডিশনের মধ্যে, মানে ইরানের আধিপত্যটা মেনে নিয়ে যদি যুদ্ধবিরতিতে যেতে হয়, তাহলে ইরান এই ঘাঁটিগুলো রাখতে দেবে কি দেবে না, ইত্যাদি বিষয় অনেক কিছু এখানে যুক্ত আছে। আবার আমেরিকার কাছে এই দেশগুলোর বিচি আটকানো আছে। কাজে এই দেশগুলো চাইলেও তারা যে বলতে পারবে আমি ঘাঁটি রাখবো না, এটাও আসলে বলা যায় কিনা সেটাও একটা চিন্তার বিষয়। কারণ আমেরিকা কিন্তু কিছু না করেও এই রাজ পরিবারগুলোকে যে কোনো সময় বেকায়দায় ফেলতে পারে। তাদের অনেক কিছু তার কাছে আছে, তাদের টাকা পয়সাও তার রিজার্ভ ব্যাংকে গচ্ছিত আছে। কাজেই সেগুলো ফ্রিজ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এই সকল বিষয় অনেক কিছুর উপরে এই ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নির্ভর করতেছে। দর্শক মণ্ডলী, কাজে এই ঘাঁটিগুলোর ভবিষ্যৎ আদৌ আগের মতো থাকবে কিনা সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশনের বিষয় আছে। দর্শক মণ্ডলী, এবার একটুখানি তেলের বিষয় আসি। এটাই বর্তমানে সবচেয়ে আলোচিত, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। দর্শক মণ্ডলী, এই তেলের উপর আধিপত্য মোটামুটি আমেরিকাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। সৌদি আরবের সাথে তার যে একটা ডলার এর বিনিময়ে তেল বিক্রির চুক্তি হয়েছিল, সেখান থেকেই আমেরিকার উত্থান, ডলারের উত্থান। এবং সৌদি আরব ওপেকভুক্ত দেশগুলোকে বাধ্য করে ডলারে তেল বিক্রি করতে, ডলার ছাড়া তেল বিক্রি করতে পারবে না, এই যে একটা সিস্টেম চালু হয়, সেই সিস্টেমের ফলে আজকে আমেরিকার এই এত আধিপত্য। আজকে সেই তেলের উপরে আমেরিকার নিয়ন্ত্রণ প্রায় এখন নেই বললেই চলে। এত হুমকি ধামকি, চীনকে মেরে ফেলবে, চীন নয়, ইরানকে মেরে ফেলবে, কেটে ফেলবে, ইরানের উপর 20 গুণ আক্রমণ বাড়াবে ইত্যাদি হুমকি দেওয়ার পরেও ইরান যে পাল্টা হুমকি নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, তার কাছে অসহায় আমেরিকা। ইরানের সর্বশেষ কথা অনুযায়ী আমার অনিচ্ছার বাইরে 1 লিটার তেলও মধ্যপ্রাচ্যের বাইরে যাবে না, হরমুজ প্রণালীতে পাস করবে না। পারলে তুমি করে দেখাও, পারলে তুমি নিয়ে দেখাও। এ পর্যন্ত প্রায় 16টা জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকালকেও আপনার আমাদের থাইল্যান্ড যায় না, সেই থাইল্যান্ডের একটা জাহাজ, তেলবাহী একটা জাহাজকে আপনার মনে করেন যে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে অবস্থা। এর প্রেক্ষিতে আমেরিকা কি ব্যবস্থা নিতে যাচ্ছে? দর্শক মণ্ডলী, আমেরিকা মরিয়া হয়ে গিয়েছে। আমেরিকা তার সেনাবাহিনীকে অবধারিতভাবে এখানে ফোর্স ক্রিয়েট করতে বলছে, এবং এমনও বলছে যে তারা আসলে সেনাবাহিনীকে সে নির্দেশ দিয়েছিল ডাইরেক্টলি যে হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজগুলো আনা নেওয়ার ক্ষেত্রে তারা যেন সামনে পিছনে থেকে তেলের জাহাজগুলোকে নিরাপত্তা দেয়, এরকম অর্ডার সে করেছিল। কিন্তু আমেরিকার সেনাবাহিনী হাত তুলেছে, বলেছে এটা সম্ভব নয়, এটা মুখে বলা যেভাবে যায়, কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্ট করা মোটেও সম্ভব নয়। কারণ আমরা ওখানে গেলে, আপনি সকলেই জানেন যে আমরা ওখানে গেলে ইরানের হুমকির মুখে পড়ব, ইরানের আক্রমণের মুখে পড়ব। আর সবচাইতে বড় কথা হচ্ছে হরমুজ প্রণালীটা কার্যত আপনার 30 কিলোমিটার
চওড়া হলেও যে জাহাজগুলো চলে সেই জাহাজ চলার রাস্তাটা কিন্তু 3-4 কিলোমিটার, আর বাকি জায়গাটুকুতে জাহাজ চলাচল করতে পারে না, পানি কম। মাঝখানের যে 3-4 কিলোমিটারে পানি বেশি, সেই 3-4 কিলোমিটার দিয়েই জাহাজগুলো চলাচল করে। এই 3-4 কিলোমিটারের মধ্যে সেখানে মাইন রাখতে পারে, কত কিছুই রাখতে পারে। ইরানের কাছে আবার আন্ডার ওয়াটার ড্রোন আছে, যেটা পানির নিচ দিয়ে গিয়ে তলায় আঘাত করে। এই সকল বিষয় আবার এর মধ্যে চীন উন্মুক্ত করেছে 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে আন্ডার ওয়াটার আপনার ক্ষেপণাস্ত্র। তো এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে আমেরিকান সেনাবাহিনী বলছে এটা ফিজিবল না, এটা সম্ভব নয়। এখন আমেরিকা কি করবে? আমেরিকাকে তো এটা অব্যাহত, মানে তেলের উপরে তার নিয়ন্ত্রণ রাখতে হবে। সে মোটামুটি মরিয়া হয়ে সে আপনার তেলের কনজিউম তো প্রত্যেকটা দেশই করে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে দেশগুলো, ঠিক আছে, অথবা উন্নয়নশীল অথবা যে অনুন্নত দেশগুলো, এই দেশগুলো আমেরিকান বলয় বা আমেরিকান আধিপত্যবাদের আন্ডারে থাকবে কিনা এখন এই তেলের উপর নির্ভর করতেছে। এটা এরা যদি তেল না পায় তখন আর আমেরিকাকে কেউ ডাইরেক্টলি, আমি বাংলা ভাষায় ওই শব্দটা ব্যবহার করলাম না, আমেরিকা কেউ আর মনে গুনবে না। তখন সে তার মতো করে তেল ব্যবস্থাপনা যাবে, যেরকম ভাবে চীন এবং ভারত অলরেডি ইরান থেকে তেল নিচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি দর্শক মন্ডলী, কেউ তেল উৎপাদন করতে পারতেছে না, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত, কেউ না। কিন্তু ইরান কিন্তু এই যুদ্ধের আগে যে পরিমাণ তেল উৎপাদন করতো, এই যুদ্ধকালীন টাইমে তার চেয়ে বেশি তেল উৎপাদন করতেছে এবং বিক্রি করতেছে। দর্শক মন্ডলী, আপনারা জানেন কিনা জানি না, এই যুদ্ধকালীন টাইমে ইরান প্রায় এ পর্যন্ত আপনার 1.5 বিলিয়ন ব্যারেল তেল বিক্রি করেছে। কার কাছে বিক্রি করেছে ভাই? ধরে নেন চীন আর ভারতের কাছে বিক্রি করেছে। ঠিক আছে, এই তেলগুলো কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে এই দিক দিয়ে গেছে, কেউ কোনো কিছু করতে পারে নাই। মানে এখন তেল এমন একটা পর্যায়ে গেছে, তুমি যদি তেল চাও ইরান আমার কাছ থেকে নিতে হবে, মানে মধ্যপ্রাচ্য থেকে তেল নিতে হলে আমার কাছ থেকে নিতে হবে। তার মানে আমি যুদ্ধও করতেছি, আবার যুদ্ধকালীন যুদ্ধকে ব্যবহার করে ব্যবসাও করতেছি। এটা এখন তার মানে ইরান কতটুকু সুবিধাজনক অবস্থানে আছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, একটাবার চিন্তা করে দেখেন। ঠিক আছে, এখন আবার শোনা যাচ্ছে আরো 2 বিলিয়ন ব্যারেল তেল অলরেডি ইরান খনি থেকে তুলে জাহাজে লোড করে রেখেছে, যেগুলো পর্যায়ক্রমে এই যে বলতেছে যে বাংলাদেশকে দেবে না, যে বাংলাদেশকে দেবে, মানে যারা মার্কিন স্বার্থের সাথে যুক্ত নাই, মানে আমেরিকান আধিপত্যের সাথে ডাইরেক্টলি যুক্ত নয়, সেই সমস্ত দেশগুলোকে এই তেলগুলো দেবে। যেমন মনে করেন ভারত বলেন, এই যে এখন আবার বাংলাদেশের নামটা চলে আসছে, এরকম দেশগুলোকে দেবে। এর আরো 2 বিলিয়ন ব্যারেল তেল অলরেডি আপনার মনে করেন সে উৎপন্ন করে রেখেছে। দর্শক মন্ডলী, এই হচ্ছে অবস্থা। দেখেন ব্যবসা যুদ্ধ কিভাবে হয় আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে মধ্যপ্রাচ্য ভিত্তিক তেলের উপরে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নাই। আমেরিকা ওপেক এবং ওপেক প্লাসের সাথে আপনার মিটিং করেছে। ওপেক প্লাসের দেশগুলোকে বলেছে আপনারা উৎপাদন বাড়ান। সবাই তো আপনার মধ্যপ্রাচ্য ভিত্তিক, ম্যাক্সিমামই। তারা বলছে আমরা কিভাবে বাড়াবো, আমরা তো মধ্যপ্রাচ্যেরই দেশ, ঠিক আছে, আমরা তো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারতেছি না। দ্বিতীয়ত মানে মধ্যপ্রাচ্যের বাইরে যে দেশগুলো আছে তার মধ্যে রাশিয়া একটা, সেটা তো আপনার আলাদা বলয়, ঠিক আছে। আর একটা আছে আপনার মনে করেন ভেনিজুয়েলাকে বাড়াইতে বলেও লাভ নাই। ভেনিজুয়েলার অবকাঠামো আমেরিকার কারণেই এত মান্ধাত্তা আমলের এখন পর্যন্ত রয়ে গেছে, যে সেখানে তেল উৎপাদন বাড়াইতে গেলে দর্শক মন্ডলী সেখানে অনেক কিছু নতুন করে তৈরি করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। 1-1.5 বছর শুধু তার তেলের ক্ষেত্রগুলোকে আধুনিকায়ন করতে হবে, তারপরে আপনার বৃদ্ধি করা সম্ভব। তার মানে ওপেক এবং ওপেক প্লাস দ্বারা তেল বৃদ্ধি করা যাচ্ছে না, ক্লিয়ার কাট কথা। তাহলে এখন কি করণীয়? এখন একটাই করণীয়, আমেরিকা শেষ পর্যন্ত, আপনারা জানেন কিনা, একটা সংস্থা আছে, সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক শক্তি সংস্থা, ইন্টারন্যাশনাল এনার্জি সেক্টর আর কি। এই শক্তি সংস্থার সদস্য রাষ্ট্র হচ্ছে উন্নত যে 32টা দেশ, সেই 32টা দেশ, আমেরিকা সহ ইউরোপের দেশগুলো সহ অস্ট্রেলিয়া সহ 32টা দেশ। এই দেশগুলো সাধারণত, উন্নত দেশগুলো সাধারণত তাদের দেশের ব্যবহারের জন্য রিজার্ভে তেল কিনে রাখে। কেউ 9 মাসের, কেউ 10 মাসের, কেউ 1 মাসের, কেউ আপনার 1 বছরের, এরকম তেল ক্রয় করে রেখেছে। এদের কাছে মোট তেলের রিজার্ভ আছে 1.8 বিলিয়ন ব্যারেল। এখন এখান থেকে আমেরিকার চাপ দিয়ে তাদেরকে রাজি করাচ্ছে 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে। 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার পরে হয়তো কিছুদিন তেলের প্রবাহটা হয়তো ঠিক থাকবে, একবার সংকট দেখা দেবে না। ইরান যেটা বলতেছে যে এই তেলের দাম $200 পার ব্যারেলে উঠবে। আমেরিকা তুমি মনে রাখো, তার মানে আমেরিকায় হুমকি দিচ্ছে এটা $200 পার ব্যারেলে দামে উঠবে এবং সারা বিশ্ব তোমাকে ব্লেম করবে, যুদ্ধটা তুমি বাদিয়েছো, অতএব
তুমি আমার শর্তে যুদ্ধে বন্ধে রাজি হও, নট তোমার শর্তে, তোমার যুদ্ধবিরতিতে আমি যাব না, আমার নিয়মে তুমি যুদ্ধবিরতিতে আসো। আসলে মুদ্রা কথাটা হচ্ছে এইটাই। তো এখন কথা হচ্ছে দর্শক মণ্ডলী, এখান থেকে বাঁচার জন্য আগামী হয়তো কয়েকদিন, 10-15 দিন, এই 400 মিলিয়ন ব্যারেল তেল দিয়ে কতদিন আপনার বাজার ঠিক রাখা যাবে? আদৌ এই 400 মিলিয়ন ব্যারেল তেল এই 32টা দেশের মধ্যে থেকে তারা ছাড়তে রাজি হবে কিনা, এটা হচ্ছে কথা। দর্শক মণ্ডলী, আপনারা কি মনে করেন? এটা দিয়ে কি আমেরিকার তেলের উপর আধিপত্যবাদটা আপনার অক্ষুণ্ণ থাকবে? মধ্যপ্রাচ্যের উপর কি আধিপত্য ফিরে আসবে? মধ্যপ্রাচ্য ভিত্তিক তেলের উপর আধিপত্য ফিরে আসবে? হরমুজ প্রণালীর উপর আধিপত্য ফিরে আসবে? আপনার কি মনে হয়? ঠিক আছে, এটা একটু জানাবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে জানাবেন, এই যে ঘাটিগুলো যে এখন ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে 27টা ঘাটি, এই 27টা ঘাটি কি আপনার মনে করেন যে আবার আমেরিকা ফিরে পাবে, বা আবার কি এই ঘাটিগুলো আপনার আমেরিকা আবার রিবিল্ড করতে পারবে, মানে পুনরায় তৈরি করতে পারবে, অথবা এই দেশগুলো কি আমেরিকার ঘাটিগুলো আবার পুনরায় রাখতে রাজি হবে? আর ইরানি বা কি এই ঘাটিগুলো রাখতে দেবে? এই হচ্ছে কথা দর্শক মণ্ডলী। সেখান থেকে আছে রাশিয়া এবং আপনার মনে করেন চীন এবং উত্তর কোরিয়া, তারা তো পিছন থেকে খেলতেছে, তারা কি এই ঘাটিগুলো মধ্যপ্রাচ্যে রাখতে দেবে? যে ঘাটিগুলোর কারণেই আমেরিকার আধিপত্য সেটা। তৃতীয়ত হচ্ছে আসেন ব্যাংকিং সেক্টরটা দর্শক মণ্ডলী, এটা একটা অন্যতম মোটামুটি ভাবে বলা যায় যে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোর সবচাইতে বড় বাজার হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য চাইতে বড় বাজার আর নাই। কাজে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা ব্যাংকের, এই যে আমরা যে এইচএসবি বলি, অন্যান্য স্ট্যান্ডার্ড চার্টার, এরকম আর কি বিভিন্ন দেশের এই ব্যাংকগুলোর হেডকোয়ার্টারের চাইতে এই মধ্যপ্রাচ্য ভিত্তিক যে আঞ্চলিক হেডকোয়ার্টার সেটা শক্তিশালী এবং সেটা অনেক জাঁকজমকপূর্ণ দর্শক মণ্ডলী। এবং এই আঞ্চলিক হেডকোয়ার্টারগুলো হচ্ছে কোথায়? ম্যাক্সিমামই দুবাই শহরে, আরব আমিরাতে। এই হেডকোয়ার্টারগুলো গতকালকে ইরান যখন বলেছে আমার এখন মূল লক্ষ্য হচ্ছে এই ব্যাংকগুলো, এই ব্যাংকগুলো, আমি যে ব্যাংকগুলো আমেরিকার সাথে সম্পর্কিত আমি প্রত্যেকটা ব্যাংকে আঘাত করব। এটার পরে থেকে এই ব্যাংকে চাকরিরত সকলেই পলাতক, তাদের ফ্যামিলি না পলাতক। এক কথায় ব্যাংকগুলো অলরেডি বিভিন্ন, এই ব্যাংকগুলোর মূল মালিকানা যে যে দেশের, অস্ট্রেলিয়া ভিত্তিক ব্যাংক আছে, অন্য বিভিন্ন দেশ ভিত্তিক ব্যাংক আছে, ইউরোপ ভিত্তিক ব্যাংক আছে, সকলেই আপনার ঘোষণা দিয়েছে তারা এই ব্যাংকের সদর দপ্তর দুবাই থেকে সরিয়ে ফেলবে। মধ্যপ্রাচ্য থেকেই তারা আপাতত সরিয়ে নেবে দর্শক মণ্ডলী। এরপরে যদি তারা আবার মধ্যপ্রাচ্যে এই ব্যাংকগুলো শাখা খুলতে চায়, তখন যে যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকবে তার সাথে আলোচনা করে এই শাখাগুলো খুলতে হবে। যদি ইরান সুবিধাজনক অবস্থানে থেকে যুদ্ধ শেষ করে, তাহলে এই ব্যাংকগুলোকে আবার মধ্যপ্রাচ্যে ব্যবসা করতে আসলে ইরানের সাথে কথা বলে আসতে হবে। আর যদি আমেরিকা বা ইসরায়েল এরা যদি সুবিধাজনক অবস্থানে থেকে যুদ্ধ শেষ করে, তাহলে এদের সাথে কথা বলি, আবার এরা যদি বলে দুবাই, আবার যদি বলে না আর সৌদি আরব, যেখানে বলবে সেখানে তারা আসবে। এখন দর্শক মণ্ডলী, দেখার বিষয় যুদ্ধ কিভাবে শেষ হয়, কার আধিপত্য থাকে এবং কার সাথে কথা বলে এই ব্যাংকগুলো আবার এখানে ব্যবসা করতে আসবে, সেই সাথে ঘাটিগুলো, সেই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি ইরানের হাত থেকে চলে যাবে? এই যে ব্যবস্থা নিয়েছে এই যে আন্তর্জাতিক শক্তি সংস্থার, এই আন্তর্জাতিক শক্তি সংস্থার এই 400 মিলিয়ন ব্যারেল তেল যদি তারা বাজারে ছাড়েও, তারপরেও এই তেল ছাড়ার কারণে কি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে আমেরিকার কাছে চলে আসবে? দর্শক মণ্ডলী, প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছ থেকে চাই, আপনারা লিখবেন। এইগুলোর উপর নির্ভর করবে আমেরিকার সারা পৃথিবীর উপর আধিপত্যবাদ। আমেরিকার সারা পৃথিবীর উপর যে ছড়ি ঘোরায়, যে দাদাগিরি ফলায়, সেটা হচ্ছে মূলত এই মধ্যপ্রাচ্য থেকে তার যে শক্তিটা অর্জিত হয়, যে তার ডলার অর্জিত হয়, তার যে সবকিছু অর্জিত হয়, তার উপর ভিত্তি করে ফলায়। কাজে মধ্যপ্রাচ্য যদি তার এইরকম এই 3টা সেক্টর হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ মধ্যপ্রাচ্য যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে বিশ্ব ব্যবস্থার উপর তার আধিপত্যবাদ হাতছাড়া হয়ে যাবে। কাজে আপনারা উত্তর দেবেন দর্শক মণ্ডলী। ভালো থাকবেন সকলেই। খোদা হাফেজ। বোঝাইতে পারছি কিনা, বা আপনারা বুঝছেন কিনা, বা আমি নিজেও বুঝছি কিনা, সেটা নিয়েও সমস্যা আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।